সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শাহানা পারভিন, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে যারা এই মুহূর্তে ক্লাস দেখছো, বিশেষ করে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীবৃন্দ, ঢাকার বাইরে দূরে যে যেখানে বসে ক্লাসটি দেখছো, সবাইকে আমি আমার কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা একাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে উঠেছ। তোমরা এখন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তোমরা একাদশ শ্রেণীতে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে প্রথম 6টি অধ্যায় শেষ করেছ। আজকে আমি যে ক্লাসটি নিব সেটা সপ্তম অধ্যায় থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখব। এই ছবির মাধ্যমে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে আমি আজকে কোন অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করব। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু কিছু ছবি দেখি। শিক্ষার্থীবৃন্দ, দেখো তো, প্রথম যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ছবি। এরপরে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে যাত্রীবাহী ট্রেনের ছবি। এরপরে যে ছবিটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ বিমানবন্দরের ছবি। তারপরের ছবিটি হচ্ছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার ছবি। এবং সর্বশেষ যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার ছবি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর নাম আমরা বললাম, এই প্রতিষ্ঠানগুলো গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রণ সম্পূর্ণই কিন্তু সরকারের হাতে, অথবা রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের প্রতিষ্ঠানগুলো তার কার্যক্রম পরিচালনা করে থাকে। সুতরাং আজকের এই সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর নাম থেকে আমরা সহজেই রিয়েলাইজ করতে পারছি যে আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে পড়ব সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা অথবা স্টেট এন্টারপ্রাইজ। আমি এখানে আরেকটু বলে নিতে চাচ্ছি যে আজকে যে আমরা রাষ্ট্রীয় কারবার নিয়ে যে ক্লাসটি করব, এই ক্লাসটি যেহেতু উচ্চ মাধ্যমিককে কেন্দ্র করে বা সেন্ট্রালাইজ করে হচ্ছে, সেহেতু তোমরা তো উপকৃত হবা। এর পাশাপাশি আজকের এই ক্লাসটি থেকে ডিগ্রি ফার্স্ট ইয়ার যারা ম্যানেজমেন্ট, যারা বিজনেস ফ্যাকাল্টিতে রয়েছে, ইকোনমিক্স ফার্স্ট ইয়ার এবং ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ার, তোমাদের এই অধ্যায়টি আছে। আমরা যখন ছোট ক্লাসে পড়ি তখন কোনো বিষয় সম্পর্কে স্বল্প পরিসরে বা বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা জানতে পারি। যখন আমরা একটু উপরের ক্লাসে উঠি তখন কিন্তু সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারি। সুতরাং ডিগ্রিতে যারা রয়েছে, বিজনেস ফ্যাকাল্টিতে যারা ইকোনমিক্সে রয়েছে ফার্স্ট ইয়ারে এবং যারা ম্যানেজমেন্ট ফ্যাকাল্টিতে রয়েছে, তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে বেসিক যে কনসেপ্ট সেটা তোমরা পাবে আজকের ক্লাস থেকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলে যাই আমরা আজকে মূল আলোচনায়। আমরা প্রথমে দেখি এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্নগুলো পড়ব। আমরা আজকে যে প্রশ্নগুলো পড়ব, প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় কি কাকে বলে, বলতে কি বোঝায়, হোয়াট ইজ স্টেট এন্টারপ্রাইজ। 2 নম্বরে পড়ব রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য, ফিচার্স অফ স্টেট এন্টারপ্রাইজ। 3 নম্বর যে প্রশ্নটি আমরা পড়ব সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য ও সুবিধাসমূহ, অবজেক্টিভস অর অ্যাডভান্টেজেস অফ স্টেট এন্টারপ্রাইজ। 4 নম্বর যে প্রশ্নটি আমরা পড়ব সেটি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার প্রকারভেদ বা বিভিন্ন রূপ, ক্লাসিফিকেশন আর ডিফারেন্ট ফর্মস অফ স্টেট এন্টারপ্রাইজ। এবং সর্বশেষ যে আমরা প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কয়েকটি রাষ্ট্রীয় ব্যবসার নাম, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম, সংক্ষিপ্ত রূপ এবং উহার সম্প্রসারিত রূপ। আমি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমাদের এখানে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো আমি এখানে কালো মার্কার দিয়ে 3টি স্টার দিয়ে রেখেছি। তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক, খ, গ অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগমূলক প্রশ্নের জন্য এই প্রশ্নটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সুতরাং আমরা কথা না বাড়িয়ে প্রথমে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে বা কি। উচ্চ মাধ্যমিকে যারা রয়েছে তোমাদের এটি ক খ নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। দেখো, রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা অথবা স্টেট এন্টারপ্রাইজ বলে। আমি কিন্তু আগেই তোমাদেরকে বলেছি রাষ্ট্র কর্তৃক গঠিত অর্থাৎ
রাষ্ট্রের সরকার কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত যে কারবার রয়েছে সেই কারবারকে রাষ্ট্রীয় কারবার অথবা স্টেট এন্টারপ্রাইজ বলা হয়। এখানে দেখো জাতীয়করণ নামে আমরা একটা ওয়ার্ড পড়েছি। এই বিষয়টি হচ্ছে কখনো কখনো দেখা যায় কোনো প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীনে পরিচালিত হয়ে আসছে, পরবর্তীতে সরকার সেটাকে কি করে, ন্যাশনালাইজড করে তারপরে এই কারবারের গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ সম্পূর্ণ দায়িত্ব কিন্তু কি করে থাকে, সরকার নিয়ে নেয়। তাহলে এটাকে বলা হয় জাতীয়করণ। সুতরাং আমরা বলতে পারি যে রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত এবং পরবর্তীতে জাতীয়করণকৃত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটাকেই বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা অথবা রাষ্ট্রীয় কারবার। দেখো তোমরা যে যে রাইটারের বই পড়ো না কেন, এই রাষ্ট্রীয় কারবার সম্পর্কে অনেকে অনেক রকমের সংজ্ঞা প্রদান করেছে। সুতরাং আমি তোমাদের সামনে দুটি বহুল প্রচলিত সংজ্ঞা তুলে ধরতে চাই। আমরা প্রথমে যে সংজ্ঞাটি পড়ব ডক্টর হ্যানসনের মতে। তিনি বলেছেন, স্টেট এন্টারপ্রাইজ ইজ দ্য অপারেশন অফ কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং বাই দ্য স্টেট। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক পরিচালিত বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। আরেকটি সংজ্ঞা আমরা পড়ব, সেটা হচ্ছে বিশ্বনাথ ঘোষের মতে, রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ী হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিকে যারা রয়েছে, তোমাদের যখন খ নাম্বার প্রশ্ন অর্থাৎ অনুধাবনের প্রশ্ন আসে, আমি যে এখানে ইংরেজি এবং দুটি যে প্রচলিত সংজ্ঞা আমি পড়লাম, তোমরা চাইলে সেটা লিখতে পারো। যদি লিখতে পারো তাহলে তোমাদের 2 পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই যে আমরা সংজ্ঞা পড়লাম, প্রারম্ভিকভাবে যে আলোচনা করলাম, সেই আলোকে রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞায় কি বলতে পারি, রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা রাষ্ট্রের অধীনে হলে এবং এর প্রত্যক্ষ ও পরোক্ষ পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার রাষ্ট্রের হাতে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। দেখো এখানে আমরা দুটি ওয়ার্ড পেয়েছি, নতুন ওয়ার্ড, সেটা হচ্ছে কি প্রত্যক্ষ ও পরোক্ষ। কখনো কখনো এই ধরনের ব্যবসায়ের পরিচালনা, নিয়ন্ত্রণ সম্পূর্ণ সরকার করে থাকে, কখনো কখনো সরকার এই ধরনের প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা, নিয়ন্ত্রণ করার জন্য বোর্ড বা বিভিন্ন রকমের বিভাগ গঠন করে তার দ্বারা পরিচালনা করে থাকে। তাহলে এই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় সংজ্ঞা। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা আমরা একটু দেখি কি ছিল দ্বিতীয় প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ। প্রত্যেকটা কারবারেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা কারবারকে আলাদা করতে পারি। যেমন এক মালিকানা কারবার আমরা যখন পড়েছি তখন আমরা দেখেছি যে এক মালিকানা কারবারের গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ সম্পূর্ণ কিন্তু মালিক নিজেই করে এবং এই কারবারে ক্যাপিটালের যোগান মালিক কিন্তু নিজেই দিয়ে থাকে। তাহলে এই ধরনের যে কারবার সেটা হচ্ছে এক মালিকানা কারবার। তারপরে আমরা পড়েছিলাম অংশীদারি কারবার। এই অংশীদারি কারবারের মূল ভিত্তি ছিল চুক্তি, অর্থাৎ চুক্তির মাধ্যমে যে কারবারগুলো গঠিত হবে সেটাকে আমরা অংশীদারি কারবার বলবো। আবার কিছু আমরা সদস্য সংখ্যাও দেখেছি একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে কি রাষ্ট্রীয় পর্যায়ে যে অংশীদারি কারবারগুলো সাধারণ পর্যায়ে গঠিত হবে তার সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন হবে, সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন হবে। ব্যাংকিং পর্যায়ে যে অংশীদারি কারবারগুলো হবে সেগুলো সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন সদস্য নিয়ে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এক একটি কারবার থেকে এক একটি কারবারের যে ভিন্নতা, এগুলোই হচ্ছে কিন্তু সেই কারবারের বৈশিষ্ট্য। সুতরাং রাষ্ট্রীয় কারবার কিন্তু এর ব্যতিক্রম নয়। রাষ্ট্রীয় কারবারে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য কারবার থেকে এই কারবারকে পৃথক করেছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ চলো আমরা দেখি প্রথম যে আমাদের বৈশিষ্ট্য এই কারবারে, সেটি হচ্ছে কি গঠন প্রণালী। দেশের সরকারের বিশেষ আদেশ বলে রাষ্ট্রপতির আদেশে বা আইনসভার বিশেষ প্রস্তাবে। তার মানে এই কারবারটা কি হবে, সরকারের বিশেষ আদেশে হবে, কখনো কখনো রাষ্ট্রপতির আদেশে অথবা আইনসভার যখন সবাই উপস্থিত থাকবে তাদের মাধ্যমে বিভিন্ন রকমের মতামতের আলোকে আইন পাশ করে এই ধরনের কারবারটা গঠিত হবে। 2 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি আয়তন। আমরা এক মালিকানা কারবার যেহেতু মালিক একজন থাকে সেহেতু আমরা বলতে পারি এটা ক্ষুদ্র আয়তনের। তার থেকে একটু বৃহত্তর পরিসরে হচ্ছে অংশীদারি কারবার, তার থেকে বৃহৎ আয়তনের পরিসরে যে কারবারটি রয়েছে সেটি হচ্ছে কি যৌথ মূলধনী। এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় কারবার যেহেতু সরকার কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় সেহেতু এই ধরনের কারবারের আয়তনটা বৃহৎ আয়তনে হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের কারবারটা বড় আকারের হয়ে থাকে। 3 নাম্বার উদ্দেশ্য। এই ধরনের কারবারের মূল যে উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে কি জাতীয় স্বার্থ রক্ষা করা এবং জনগণের কল্যাণ সাধন করা।
আমরা জানি সরকারকে নির্বাচন করে জনসাধারণ, সুতরাং সরকার যখন নির্বাচিত হয় তখন কিন্তু সরকারের একটাই উদ্দেশ্য থাকে কিভাবে জনগণের কল্যাণ সাধন করা যায়। আরেকটি হচ্ছে কি প্রত্যেকটি দেশেই কিছু এই ন্যাচারাল অ্যাসেটস থাকে অথবা কিছু স্বার্থ থাকে, জাতীয় স্বার্থ থাকে, সেই স্বার্থগুলোকে রক্ষা করা। তাহলে রাষ্ট্রীয় কারবারের উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা এবং জনগণের কল্যাণ সাধন করা। 4 নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে কি মালিকানা। আমি আগেই বলেছি যে এই কারবার গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ সম্পূর্ণ প্রকার কিন্তু সরকারের হাতে, সুতরাং এই কারবারের মালিকানা সরকার বা জনগণ। 5 নাম্বার মূলধন। সরকার যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হলে 51% মূলধন সরকার দিয়ে থাকে এবং 49% মূলধন ব্যক্তি সরবরাহ করে থাকে। আমরা এক মালিকানা কারবারে দেখেছি সেখানে ক্যাপিটালের যোগানটা সম্পূর্ণ ওই কারবারের মালিক দিয়ে থাকে। অংশীদারি কারবারও সেভাবে করে দেখেছি, অংশীদারগণ দিয়ে থাকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই কারবার গঠিত হয় সরকার দ্বারা, সেহেতু এই ধরনের কারবারের 51% ক্যাপিটাল সরবরাহ করে থাকে সরকার। যদি এই রাষ্ট্রীয় কারবার যৌথ মালিকানাধীনে হয়ে থাকে তখন এর দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট অর্থাৎ 49% ক্যাপিটালের যোগান দিয়ে থাকে অন্য যারা সদস্য রয়েছে বা বেসরকারি যারা যৌথ উদ্যোগে এ ধরনের কারবার করে থাকে। এরপরে যে 6 নম্বর বৈশিষ্ট্য সেটি হচ্ছে ব্যবস্থাপনা ও পরিচালনা। সরকার কর্তৃক নির্বাহ করা হয় এর ব্যবস্থাপনা পরিচালনা, অর্থাৎ এই ধরনের কারবারের গঠন পরিচালনা সম্পূর্ণ কিন্তু কি থাকে সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকে, সুতরাং সরকারই হচ্ছে এই ধরনের কারবারের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে। তারপর 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে কি পৃথক কৃত্রিম সত্তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কৃত্রিম সত্তা এই ওয়ার্ডটি সম্পর্কে আরও কয়েকটি কারবারে তোমরা দেখেছো। কৃত্রিম সত্তা বলতে আমরা কি বুঝি? যে কারবারগুলো নিজ নামে চুক্তিতে আবদ্ধ হতে পারে এবং আইনের দৃষ্টিতে যার কি রয়েছে পৃথক অস্তিত্ব রয়েছে এবং নিজস্ব সিলমোহর যে কারবার ব্যবহার করে সেই ধরনের কারবারটাই হচ্ছে কি কৃত্রিম সত্তা বিশিষ্ট কারবার। সুতরাং এই যে তিনটি যে বিষয়ের কথা আমি বললাম এই তিনটি বিষয় কিন্তু কি রয়েছে রাষ্ট্রীয় কারবারে দেখা যায়। কি হচ্ছে এর রয়েছে কি এই কারবারগুলো নিজ নামে চুক্তিতে আবদ্ধ হতে পারে এবং আইনের দৃষ্টিতে এই কারবারে কি রয়েছে নিজস্ব সত্তা রয়েছে বা পৃথক সত্তা রয়েছে এবং এই কারবার যখন কোনো ট্রানজ্যাকশন করে বা লেনদেন করে থাকে তখন তারা কী করে থাকে তাদের প্রতিষ্ঠানের নিজস্ব যে সিলমোহর রয়েছে সেই সিলমোহর তারা ব্যবহার করে থাকে। এরপরে 8 নাম্বার যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে কি লাভ লোকসান বন্টন। আমরা কিন্তু কারবার পরিচালনা করি কিসের আশায়? লাভের আশায়। তাহলে রাষ্ট্রীয় কারবার কিন্তু একটু ব্যতিক্রম ধরনের। এই কারবার লাভ করে স্বল্প পরিমাণে, কিন্তু তার মূল উদ্দেশ্য থাকে কি জনগণের কল্যাণ সাধন করা। তাহলে আমরা দেখি লাভ হলে এই কারবার পরিচালনা করে যে লাভটা হবে এই লাভটা সম্পূর্ণটাই কিন্তু কি হয় সরকারের কোষাগারে জমা হয় এবং লোকসান হলে তার ক্ষতি সরকারই বহন করে থাকে। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে স্বায়ত্ত শাসন। এখানে আমি একটু বলে রাখতে চাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী যারা রয়েছে যে এমসিকিউর জন্য অথবা তোমাদের কখনো ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য স্বায়ত্তশাসিত কোন কারবারকে স্বায়ত্তশাসিত কারবার বলা যেতে পারে? আমরা রাষ্ট্রীয় কারবারকে স্বায়ত্তশাসিত কারবার বলতে পারি। কেন বলতে পারি? এ কারবার পরিচালনা করার জন্য নিজস্ব নির্দিষ্ট আইন কানুন থাকায় এই কারবারকে স্বায়ত্তশাসিত ব্যবসাও বলা যেতে পারে। কারণ আমরা জানি এই ধরনের কারবার কিন্তু অন্যান্য যে কারবার রয়েছে তার মতো অ্যাজ ইউজুয়াল আইন ইউজ করা হয় না, এখানে কিন্তু কি বিশেষ আইনের মাধ্যমে এ ধরনের কারবার পরিচালনা করা হয়ে থাকে। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য। এরপরে যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে কি ঝুঁকি বহন করা। এ ধরনের কারবারের সম্পূর্ণ ঝুঁকিটাই সরকার বহন করে থাকে, কিন্তু যখন যৌথ মালিকানায় এই ধরনের কারবারটা হয়ে থাকে তখন কিন্তু কি করে সরকারের ঝুঁকির পরিমাণ থাকে শেয়ার অনুপাতে। আমরা জানি প্রত্যেকটা কারবারের শেয়ারের পরিমাণ 100তে কাউন্ট করা হয়ে থাকে। তাহলে আমরা এ ধরনের কারবারের বৈশিষ্ট্যতে দেখেছিলাম উপরে একটা পয়েন্টে যে 51% মূলধন যেহেতু কি করে থাকে সরকার দিয়ে থাকে, সেহেতু দেখা যায় এই ধরনের কারবারের ক্ষেত্রে সরকারের যত পরিমাণ শেয়ার থাকবে সেই পরিমাণ ঝুঁকি সরকারকে বহন করতে হবে এবং যৌথ মালিকানাধীনে যারা থাকবে তাদের যে শেয়ার রয়েছে সেই শেয়ার অনুপাতে তারা কি করবে ঝুঁকি বহন করবে। সর্বশেষ যে আমরা বৈশিষ্ট্য দেখব এই কারবারে সেটা হচ্ছে কি স্থায়িত্ব। এ ধরনের কারবার যেহেতু বৃহৎ আয়তনে হয়ে থাকে সেহেতু দেখা যায় এই কারবারের স্থায়িত্ব দীর্ঘদিন হয়ে থাকে, অর্থাৎ এটি সরকার চেঞ্জ হলেও দেখা যায় যদি চায় তাহলে কি করা হয় এর প্রকৃতি বা এর যে সময়কাল সেটা চিরন্তন প্রকৃতির হয়ে থাকে। তো
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 2 নম্বর প্রশ্নের আলোচনাটা হয়ে গেল। তারপরে আমাদের 3 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি ছিল কি, রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য ও সুবিধা অথবা গুরুত্ব, অথবা আমরা বলতে পারি প্রয়োজনীয়তা, উপকারিতা, কেন প্রয়োজন। আমি শিক্ষার্থীদের একটু বলতে চাই, তোমরা যখন প্যারাগ্রাফ পড়েছো, হয়তো এমন প্যারাগ্রাফ পড়েছো, একটা প্যারাগ্রাফের স্টাইলে তোমরা 5টা প্যারাগ্রাফ লিখতে পারবে। আবার কখনো কখনো এমন রচনা পড়েছো যে একটা রচনার দ্বারা তোমরা 5টা রচনা লিখতে পারবে। তাহলে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, যে রাইটারের বই ফলো করো না কেন, সেখানে আমরা দেখেছি সাধারণত উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা এই ধরনের প্রশ্নগুলোর যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো সাধারণত একই রকম হয়, হয়তো 2-1টি ব্যতিক্রম থাকে। সেজন্য আমি এটি আলাদা আলাদাভাবে তোমাদের সামনে উপস্থাপন না করে আমরা একটা প্রশ্নের মাধ্যমে উপস্থাপন করতে চাচ্ছি। তাহলে দেখি এই ধরনের কারবারের উদ্দেশ্য, সুবিধা বা গুরুত্বগুলো কী কী। প্রথমেই যে উদ্দেশ্যে এই কারবারে রয়েছে সেটা হচ্ছে কি জনকল্যাণ করা। আমি বলেছি বৈশিষ্ট্যটা আমরা দেখেছি যে রাষ্ট্রীয় কারবার কী করে থাকে, জনকল্যাণের উদ্দেশ্য, অর্থাৎ কিভাবে জনগণের কল্যাণ সাধন করা যায়, এই উদ্দেশ্যেই কিন্তু কি করা হয়, রাষ্ট্রীয় কারবার গঠন করা হয়ে থাকে। 2 নম্বর, সামাজিক ন্যায় বিচার। ন্যায় বিচার বলতে আমরা কি বুঝি, এটা সম্পর্কে একটু আমরা জানি শিক্ষার্থী। ন্যায় বিচার বলতে বোঝায় সবার জন্য একই নিয়ম, অর্থাৎ তুমি যে বড়লোক বা ধনী বলে তোমার জন্য যে একরকম নিয়ম হবে, যারা একটু আর্থিক দিক থেকে খারাপ অথবা যাদের ইকোনমিক্যাল অবস্থা ভালো না তাদের জন্য যে এক নিয়ম হবে, সেটা কিন্তু না। সরকার যখন এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সেবা প্রদান করে তখন কিন্তু সমাজের উচ্চবিত্ত বলো, যারা মধ্যবিত্ত রয়েছে তারা বলো, অথবা নিম্নবিত্ত যারা রয়েছে সবাইকেই কিন্তু কি করে থাকে, সমাজে বসবাসরত সব শ্রেণীর মানুষের জন্যই কিন্তু ন্যায় বিচার করে থাকে। 3 নম্বর, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করা। সরকার, একটি দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, কেননা একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরে নির্ভর করেই কিন্তু সে দেশকে ইন্ডিকেটস করা হয়, সেটি কি উন্নত দেশ, উন্নয়নশীল দেশ না অনুন্নত দেশ। সুতরাং সরকার যখন নির্বাচিত হয় তখন কিন্তু সরকার সবসময় চায় কি হয়, তার দেশটি অর্থনৈতিকভাবে ডেভেলপ করুক। ঠিক তেমনিভাবে দেখা যায় রাষ্ট্রীয় কারবার কি হচ্ছে, রাষ্ট্রীয় কারবার সবসময় চিন্তা করে যে কিভাবে সেই দেশের বা সরকার যে দেশে রয়েছে সেই দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করা যায় বা উন্নতি সাধন করা যায়। 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে কি সম্পদের সুষম বন্টন করা। প্রত্যেকটি দেশেরই কিন্তু কিছু কি থাকে, ন্যাচারাল অ্যাসেটস থাকে, যে অ্যাসেটসগুলো যদি ব্যক্তি মালিকানাধীনে রাখা হয় তাহলে দেখা যায় ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ ব্যক্তি মালিকানাধীনে থাকলে তারা কি করে, নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্যই কিন্তু সবসময় তারা কি থাকে, ব্যস্ত থাকে। তারা অন্যরা সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না, তারা কি এই ফ্যাসিলিটি ভোগ করছে কিনা সেটার দিকে কিন্তু তারা লক্ষ্য করে না। সেজন্য দেখা যায় সরকারের হাতে যখন এই অ্যাসেটসগুলো থাকে তখন সরকার কি করে থাকে, প্রপারলি সেটা ইউটিলাইজ করে থাকে, সেটা রক্ষা, তত্ত্বাবধান এবং সকল জনগণ যাতে এই ফ্যাসিলিটিটা পায় সেজন্য কিন্তু সরকার কাজ করে থাকে। 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে কি একচেটিয়া ব্যবসায় রোধ করা। একচেটিয়া বলতে কি বুঝি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একচেটিয়া বলতে আমরা বুঝি যেখানে একতরফা, অর্থাৎ যারা ব্যবসা করছে শুধুমাত্র তারাই যে ব্যবসা করবে, ব্যবসা করে তারাই আর্থিকভাবে লাভবান হবে এমনটা কিন্তু নয়। যারা নিউ কামার ব্যবসায়ী রয়েছে তারা যাতে ব্যবসায়ী জগতে আসতে পারে, তারা যাতে অন্য ব্যবসায়ীদের সাথে তাল মিলিয়ে ব্যবসা জগতে ব্যবসা করতে পারে, এই যে এই সুবিধাটা কিন্তু যখন সরকার নেয় তখন কিন্তু সবাইকে ফ্যাসিলিটিটা দেয়, তখন এই যে একচেটিয়া যে ব্যবসাটি রয়েছে সেই একচেটিয়া ব্যবসাটি কি করা যায়, কমে যায়। তখন অন্যান্য ব্যবসায়ীরাও কি করতে পারে, ব্যবসা জগতে ব্যবসা করতে পারে। সুতরাং এই যে একচেটিয়া ব্যবসা, এই একচেটিয়া ব্যবসা রোধ করার জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবসার প্রয়োজন রয়েছে। এরপরে দেখো 6 নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে কি অধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা যখন বৈশিষ্ট্য পড়েছি তখন দেখেছি যে এই কারবারটা সাধারণত বৃহদায়তনের প্রকৃতির হয়ে থাকে। সুতরাং দেখা যায় যেহেতু বৃহদায়তন একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অনেক কর্মীর প্রয়োজন, অনেক কর্মকর্তার প্রয়োজন, সুতরাং এই ধরনের রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে অনেক বেকার যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। ফলে অনেকেই কিন্তু কি হয়, এই রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পায়। 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা। প্রত্যেকটি দেশেই কিন্তু কি রয়েছে, ট্রানজ্যাকশনের জন্য
বা ব্যবসা বাণিজ্য করার জন্য বা বিভিন্ন কাজে লেনদেন করার জন্য তারা কি করে থাকে, অর্থ বা মুদ্রা ব্যবহার করে থাকে। বাংলাদেশের কিন্তু তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের মুদ্রা এবং অর্থবাজার সম্পূর্ণটাই কিন্তু সরকারের নিয়ন্ত্রণাধীনে। যদি সেটা সরকারের নিয়ন্ত্রণাধীনে না থাকতো তাহলে দেখা যেত অনেক টাকা ছাপা হতো, অনেক মুদ্রা বাজারে চলে আসতো, ফলে এর মধ্যে যে কন্ট্রোলিং পাওয়ার, সেই কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু থাকতো না, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এটা যাতে না হয়, একটি দেশে এই ধরনের প্রবলেম যাতে অ্যারেজ না হয়, সেই জন্য কিন্তু কি করে থাকে, সরকারি পর্যায়ে মুদ্রা ও অর্থবাজারটা নিয়ন্ত্রিত হয়। এবং আরেকটি আমরা এখানে পড়েছি, সেটা হচ্ছে কি ব্যাংক ব্যবস্থা। আমরা দেখেছি সরকারি বেসরকারি পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য অনেক ব্যাংক রয়েছে আমাদের দেশে। এই ব্যাংকগুলো কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। আর এই বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ পরিচালনা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সরকারের হাতে। অর্থাৎ এই সরকারি ও বেসরকারি পর্যায়ে যে ব্যাংকিংগুলো ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে, তার নীতিমালা প্রণয়ন করা, তাদের রুলস রেগুলেশন প্রণয়ন করা সম্পূর্ণটাই কিন্তু করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সুতরাং মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ কন্ট্রোলিং পাওয়ারটা সম্পূর্ণ কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ের হাতে। এরপরে হচ্ছে কি দেশ রক্ষা, শিল্প পরিচালনা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা দেশেই কিন্তু কি রয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট শিল্পসমূহ রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়। প্রত্যেকটি দেশ যাতে সুরক্ষিত থাকে, বাইরের যে শত্রু রয়েছে সেই বাইরের শত্রু যাতে এখানে কোনো রকম আক্রমণ বা কোনো রকম ঝামেলা করতে না পারে, সেজন্য আমরা কি করে থাকি, বিভিন্ন রকমের গোলা বারুদ ইত্যাদি যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলো আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এই যে শিল্পগুলো রয়েছে, এই শিল্পগুলো কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবসার হাতে অথবা বা স্টেট এন্টারপ্রাইজের হাতে। সুতরাং এই যে শিল্পসমূহ, এই শিল্পসমূহ সরকার কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে, যাতে করে এটা কোনো প্রকার একটি দেশের অভ্যন্তরে কোনো রকমের প্রবলেম অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ ঔষধ, ভেষজ ও ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ করা। আমরা জানি জীবন রক্ষার জন্য আমরা কি করে থাকি, ওষুধ ব্যবহার করে থাকি। সেই ওষুধের সম্পূর্ণ কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু সরকারের হাতে। এছাড়া কিছু ভেষজ ওষুধও রয়েছে যেগুলো কি করে থাকে, সরকার নিয়ন্ত্রণ করে থাকে। এবং ক্ষতিকারক কিছু পণ্য রয়েছে, যেমন মদ, ইয়াবা, গাঁজা, এই ধরনের নেশা জাতীয় যে মাদকদ্রব্যগুলো রয়েছে সেগুলোর কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু সম্পূর্ণই সরকারের হাতে। সুতরাং দেখা যায় যে এগুলো সরকারের হাতে থাকার কারণে আমাদের দেশের অভ্যন্তরে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা করতে পারে না। 10 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে ভারী ও মৌলিক শিল্প কি করা, প্রতিষ্ঠা করা। ভারী এবং মৌলিক শিল্প বলতে এই ধরনের যে শিল্পগুলো রয়েছে, এই শিল্পগুলো সাধারণত কি করে থাকে, প্রচুর পরিমাণে ক্যাপিটাল ইনভেস্ট করতে হয় এবং এই ক্যাপিটাল থেকে আমরা যখন রিটার্ন বা এটা রিকভারি করার ক্ষেত্রে আমাদের দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হয়। যে কারণে দেখা যায় আমাদের দেশে অনেক ব্যবসায়ী রয়েছে এই ধরনের ভারী এবং যে মৌলিক শিল্প রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টেড হয় না বা তারা ক্যাপিটাল ইনভেস্ট করতে চায় না, যেহেতু একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। সেহেতু একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এ ধরনের শিল্পগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা, নিয়ন্ত্রণ সম্পূর্ণটাই কিন্তু সরকারি পর্যায়ে থাকে বা এটাকে রাষ্ট্রীয় কারবার বলে আমরা ইন্ডিকেটস করতে পারি। এরপরে যে 11 নম্বর পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে কি আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ করা। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমদানি ও রপ্তানি এটা সম্পর্কে কিন্তু জানি। আমদানি বলতে আমরা বুঝি নিয়ে আসা, অর্থাৎ নিজ দেশের চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে যখন আমরা পণ্য নিয়ে আসবো সেটাকে আমরা আমদানি বলি। আর রপ্তানি বলতে বুঝি যখন আমরা কি করব, নিজ দেশের চাহিদা মিটিয়ে যখন আমরা কি করব, বৈদেশিক মুদ্রা বা বেশি পরিমাণ অর্থের আশায় বিদেশে পণ্য বিক্রি করব, সেটা হচ্ছে কি রপ্তানি। সুতরাং যদি এই আমদানি রপ্তানির ব্যবসাটা সরকারের হাতে না থাকতো, ব্যক্তি মালিকানাধীনে থাকতো, তাহলে দেখা যেত কি অনেক ব্যবসায়ী কি করছে, তারা দেশের চাহিদা না মিটিয়েই কিন্তু কি করছে, বিদেশে নিয়ে পণ্য বিক্রি করছে। ফলে দেখা যাচ্ছে যে তারা স্পেসিফিকভাবে তারাই কিন্তু কি হচ্ছে, আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে। আবার যখন আমরা কি করছি, পণ্য নিয়ে আসছি বিদেশ থেকে, তখন কিন্তু আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে কি, যে আমাদের দেশের ব্যবসায়ী যারা রয়েছে তাদের উৎপাদনকৃত যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু তারা বাজারে নিয়ে আসতে পারছে না। ফলে এই যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, এই প্রবলেমগুলো ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে না যদি সে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সরকারের হাতে থাকে। সুতরাং আমাদের দেশেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের দেশে আমদানি রপ্তানি যে বাণিজ্য বা পুরো বিষয়টা কন্ট্রোল করছে কি সরকারি ব্যবসায়। এরপরে যে বিষয়টি রয়েছে, যে উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে কি গোপনীয়তা রক্ষা করা।
প্রত্যেকটি দেশেরই কিন্তু কিছু গোপনীয় বিষয় থাকে, যেমন আমাদের দেশে কী কী গোপনীয় বিষয় থাকতে পারে, যেমন উন্নত প্রযুক্তি থাকতে পারে, গুরুত্বপূর্ণ ছাপা, প্রকাশনা, মারণাস্ত্র ইত্যাদি। এই যে মারণাস্ত্র, প্রকাশনা, ছাপা বা প্রযুক্তি, এগুলো কিন্তু কি হচ্ছে, এই জিনিসগুলো চাইলেই কিন্তু একটি দেশ থেকে অন্য দেশে আমরা কি করতে পারি না, দিতে পারি না। ফলে দেখা যায় এই জিনিসগুলো গোপনীয়তা রক্ষার জন্য সরকারে বা রাষ্ট্রীয় ব্যবসার সাথে রাষ্ট্রীয় ব্যবসা এই ধরনের বিষয়গুলোকে রাখা হয়। সুতরাং এই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য ও সুবিধা, গুরুত্ব বা প্রয়োজনীয়তা, উপকারিতা। আমি উচ্চ মাধ্যমিককে কেন্দ্র করে বলতে চাই, তোমাদের এই ধরনের প্রশ্নগুলো সাধারণত 4 নম্বর প্রশ্নের জন্য হয়ে থাকে, অর্থাৎ হায়ার অর্ডারের যে প্রশ্নটা রয়েছে যেটার জন্য 4 নম্বর বরাদ্দ থাকে, সেই ধরনের প্রশ্নে এই ধরনের প্রশ্নটা চলে আসে। তাহলে আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু তোমাদের যখন আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেছি, আমরা এই অধ্যায় থেকে কী কী পড়বো, তখন কিন্তু আমি বলেছি তোমাদের 4 নম্বর যে প্রশ্নটি ছিল রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রকারভেদ বা বিভিন্ন রূপ, এটি তোমাদের ক, খ, গ নম্বর প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি রাষ্ট্রীয় ব্যবসাকে কয় ভাগে ভাগ করা যায়। রাষ্ট্রীয় ব্যবসাকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি সরকারি বিভাগীয় সংগঠন, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশন। 2 নম্বর হচ্ছে বিধিবদ্ধ সংস্থা, যেটাকে আমরা বলতে পারি স্ট্যাটিউটরি কর্পোরেশন। 3 নম্বরে হচ্ছে সরকারি কোম্পানি, গভর্নমেন্ট জয়েন্ট স্টক কোম্পানি। 4 নম্বর যেটা ছিল সেটা ছিল কি বোর্ড শাসিত প্রতিষ্ঠান অথবা গভর্নমেন্ট বোর্ড ম্যানেজড অর্গানাইজেশন। তাহলে চলো আমরা এটা সংজ্ঞা দেখি আলাদা আলাদাভাবে। প্রথমে যে আমরা ক্লাসিফিকেশনটা পড়েছিলাম সেটা ছিল কি সরকারি বিভাগীয় সংগঠন। যে ব্যবসায় সংগঠন কোনো সরকারি বিভাগ বা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে গঠিত পরিচালিত হয় তাকে সরকারি বিভাগীয় সংগঠন বলে। অর্থাৎ যে রাষ্ট্রীয় ব্যবসাগুলোর নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং এর গঠন প্রকৃতি বা পরিচালনা পদ্ধতি কি হবে, সরকারি বিভাগ থাকবে। অর্থাৎ সরকার আলাদা আলাদা বিভাগে ভাগ করে দেবে, সেই বিভাগ অনুযায়ী বা সেই মন্ত্রণালয় অনুযায়ী কি করা হবে, এই ধরনের রাষ্ট্রীয় কারবারগুলো পরিচালনা করা হবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ পড়ি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান ও আশা ইত্যাদি। 2 নম্বর আমাদের যে ক্লাসিফিকেশনটা ছিল সেটা ছিল কি বিধিবদ্ধ সংস্থা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখি বিধিবদ্ধ সংস্থা কি, কাকে বলে, বলতে কি বোঝায় তোমাদের ক খ প্রশ্নের জন্য। যে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন রাষ্ট্রপতির আদেশ বলে বা জাতীয় সংসদে পাশকৃত বিশেষ আইন বলে গঠিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বিধিবদ্ধ সংস্থা বলে। দেখো এখানে কিন্তু আমরা বলেছি যে সরকার নির্বাচিত হয় জনগণের মাধ্যমে এবং রাষ্ট্রপতির আদেশে, অর্থাৎ এখানে যিনি সরকার রয়েছে তাকে কিন্তু কি বলা যাচ্ছে, তিনি কি করতে পারেন, কখনো কখনো জাতীয় সংসদে, আমরা যখন ডিশের চ্যানেল দেখি তখন আমরা দেখি যে জাতীয় সংসদ নামে একটি চ্যানেলই রয়েছে, সেখানে বিভিন্ন এলাকার মন্ত্রী মহোদয় যারা রয়েছেন তারা কি করে জাতীয় সংসদে উপস্থিত থাকেন, তাদের যে চাওয়া বা পাওয়া রয়েছে সেগুলো তারা কি করে থাকেন, সেখানে আলোচনা করে থাকেন। ফলে এখানে দেখা যায় তাৎক্ষণিকভাবে সবার উপস্থিতিতে কোনো আইন, বিশেষ আইন গঠিত হতে পারে, কোনো বিশেষ আইনের ডিসিশন নিতে পারে। তাহলে এই ধরনের যে রাষ্ট্রীয় কারবারগুলো রয়েছে, এই রাষ্ট্রীয় কারবারগুলো কি হয়, রাষ্ট্রপতির আদেশে অথবা জাতীয় সংসদে পাশকৃত বিশেষ আইনের মাধ্যমে গঠিত হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলি, তাহলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। বিআরটিসি, বিসিআইসি, বিপিসি, এগুলো হচ্ছে কি বিধিবদ্ধ সংস্থা। এরপরে আমরা দেখি কি ক্লাসিফিকেশনগুলো ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে পরের যে ক্লাসিফিকেশন 3 নম্বর ক্লাসিফিকেশনটা ছিল সেটা হচ্ছে কি সরকারি যৌথ মূলধনী ব্যবসা। এই ব্যবসা বা কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক সরকার এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তা গঠিত ও নিবন্ধিত হয়ে কার্যক্রম পরিচালনা করে তাকে সরকারি যৌথ মূলধনী ব্যবসায় বলে। আমি কিন্তু তোমাদের যখন সংজ্ঞা পড়েছি তখন আমি বলেছিলাম যে এ ধরনের কারবার কিন্তু কি হতে পারে, যৌথ মালিকানায় হতে পারে। যেমন কি হচ্ছে, কোনো একটি কারবার কি করলো, সরকার পরিচালনা করলো, দেখলো যে সরকার পারছে না, সে করলো ব্যক্তি মালিকানাধীনে এর কিছুটা অংশ ছেড়ে দিল,
সেক্ষেত্রে কিন্তু যৌথ উদ্যোগে এই ধরনের রাষ্ট্রীয় ব্যবসা হতে পারে। এক্ষেত্রে যে বিষয়টি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে কি, এই ধরনের যৌথ উদ্যোগে যে রাষ্ট্রীয় কারবারগুলো পরিচালিত হবে সেখানে দেখা যাচ্ছে যে 51% শেয়ারের মালিকানা সরকারের হাতে থাকে, দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট অর্থাৎ 49% শেয়ার থাকে বেসরকারি পর্যায়ে। তাহলে এভাবে করে যে রাষ্ট্রীয় কারবারগুলো গঠিত হবে সেটাকে আমরা বলবো কি, সরকারি যৌথ মূলধনী ব্যবসায়। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা বাংলাদেশ তিতাস গ্যাস কোম্পানির কথা বলতে পারি, বাংলাদেশ অক্সিজেন লিমিটেড কথা বলতে পারি, সোনালী ব্যাংক লিমিটেড ইত্যাদির কথা বলতে পারি, যারা কি করে থাকে সরকারি যৌথ মূলধনী রাষ্ট্রীয় কারবার হিসেবে তাদেরকে ইন্ডিকেটস করা হয়। সর্বশেষ যে আমরা ক্লাসিফিকেশনটা পড়েছিলাম সেটা হচ্ছে কি, বোর্ড শাসিত প্রতিষ্ঠান। সরকার কর্তৃক নির্বাচিত বোর্ডের মাধ্যমে যখন সরাসরি সরকারি তত্ত্বাবধানে কোনো ব্যবসায় পরিচালিত হয় তখন ওই ব্যবসাকে বোর্ড শাসিত প্রতিষ্ঠান বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে কিন্তু আমরা বলছি যে সরকার কর্তৃক নির্বাচিত বোর্ডের মাধ্যমে। আচ্ছা, তাহলে এখানে বোর্ড বলতে আমরা কি বুঝছি? বোর্ড বলতে আমরা বুঝছি যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে যারা অভিজ্ঞ এরকম কয়েকজন ব্যক্তিকে নিয়ে যে দল বা টিম গঠন করা হয় সেটাই হচ্ছে কি বোর্ড। তাহলে সরকারি পর্যায়ে এই ধরনের যে রাষ্ট্রীয় কারবারগুলো রয়েছে সেটা কি করে থাকে, সরকার কর্তৃক নির্বাচিত, অর্থাৎ এই দলের টিম মেম্বার যারা থাকবে এই মেম্বারদেরকে কে নির্বাচন করবে, সরকার নির্বাচন করবে, এবং এর তত্ত্বাবধান থাকবে সরাসরি সরকারের হাতে। এবং কোনো ব্যবসায় এই ধরনের যে ব্যবসায়গুলো পরিচালিত হবে সেই ধরনের ব্যবসায়কে বা সেই ধরনের রাষ্ট্রীয় ব্যবসায়কে আমরা বলবো কি, বোর্ড শাসিত প্রতিষ্ঠান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, এই ধরনের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি বোর্ড শাসিত প্রতিষ্ঠান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে 4টি রাষ্ট্রীয় কারবারের যে ক্লাসিফিকেশন পড়লাম, তোমাদের আমি আগেই বলেছিলাম যে এই 4 নম্বর প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এই প্রশ্নটা তোমাদের ক, খ, গ এই 3টি প্রশ্ন, অর্থাৎ তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন যার জন্য বরাদ্দ থাকে 1, খ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমাদের অনুধাবনের প্রশ্ন যার জন্য বরাদ্দ থাকে 2, এবং 3 নম্বর যে প্রশ্নটা সেটা তোমাদের হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন যার জন্য বরাদ্দ থাকে 3। যেমন ধরো ক নম্বর প্রশ্নটার স্টাইলটা কীরকম হতে পারে, সরকারি যৌথ মূলধনী ব্যবসায় কি, জ্ঞানমূলক প্রশ্ন। যদি আমরা বলি সরকারি যৌথ মূলধনী ব্যবসায় বলতে কি বোঝায়, সেটা হচ্ছে কি অনুধাবনের প্রশ্ন, তাহলে ওটার জন্য 2। তাহলে আমি বলেছি 3 নাম্বার প্রশ্ন তোমাদের যেটা প্রয়োগমূলক প্রশ্ন থাকে, এবং তোমরা সবসময় দেখা যায় যে এই ধরনের প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে তোমরা একটা হেজিটেশনের মধ্যে ভোগো। তাহলে তোমাদেরকে 3 নাম্বার প্রশ্নটা অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নটা ধরতে হলে বা আইডেন্টিফাই করতে হলে তোমাকে অবশ্যই 4টা যে ক্লাসিফিকেশন ছিল এই 4টা ক্লাসিফিকেশন, প্রত্যেকটা ক্লাসিফিকেশনেই কিন্তু কি রয়েছে, আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা একটি থেকে অন্যটিকে পৃথক করেছে। এবং তোমরা যদি উদ্দীপকটা পড়ো তখন দেখবা যে অবশ্যই কিছু না কিছু ক্লু অথবা কিছু না কিছু তোমার বিষয় ওখানে থাকবে এক একটি আলাদা আলাদা ক্লাসিফিকেশনের, সেটা থেকে তোমরা কিন্তু আইডেন্টিফাই করবে। সেক্ষেত্রে প্রশ্নটার স্টাইলটা কীরকম হতে পারে, যে উদ্দীপকে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবসার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে তোমরা ওই উদ্দীপকটা পড়ে এবং ওখান থেকে আইডেন্টিফাই করে তারপরে তোমরা কিন্তু বুঝতে পারবা যে উদ্দীপকে হয়তো সরকারি যৌথ মূলধনী ব্যবসার কথা বলা হয়েছে অথবা এটা সরকারি বোর্ড শাসিত প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, এভাবে করে তোমাদের আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের সর্বশেষ যে প্রশ্নটা আমরা পড়ব সেটা হচ্ছে কি, রাষ্ট্রীয় ব্যবসার নাম, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম, উহার সংক্ষিপ্ত রূপ এবং ইহার সম্প্রসারিত রূপ। আমি এটা বলতে চাচ্ছি যারা উচ্চ মাধ্যমিকে রয়েছে তোমাদের এমসিকিউর জন্য, যেমন বিসিআইসির পূর্ণরূপ কি, 4টা অপশন দেওয়া থাকবে, সেটা তোমাদের বলতে হবে। তারপরে হচ্ছে কি তোমাদের যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে যারা যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যাবে তখনও কিন্তু তোমাদের এমসিকিউতে যখন পরীক্ষাটা হয় তখন কিন্তু তোমাদের হয়তো বলে দেবে বিসিআইসি এর পূর্ণরূপ কি, নিচে 4টা অপশন দেওয়া থাকবে, তোমাদের কিন্তু সেটা আইডেন্টিফাই করতে হবে। অথবা বিসিএস যারা দিতে চাচ্ছ নিজেরা এখন থেকেই যারা মোটামুটি প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই জিনিসগুলো একটু খুব ভালো করে পড়বা যাতে পরবর্তীতে তোমাদের কাজে লাগে। দেখো তাহলে আমরা একটু পড়ি।
এই ধরনের রাষ্ট্রীয় ব্যবসার নাম ও সংক্ষিপ্ত রূপ নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম এবং এর সম্প্রসারিত রূপ। 1 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, যাকে আমরা বলি কি BCIC সংক্ষেপে বলে থাকি। এবং এটি যে রাষ্ট্রীয় মালিকানাধীন যে নিয়ন্ত্রণকারী যে মন্ত্রণালয়টি করছে সেটি হচ্ছে কি শিল্প মন্ত্রণালয়। এবং এই BCICর পুরো এলিভেশনটা হচ্ছে কি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এরপরে আমরা দ্বিতীয় যে পয়েন্টটা পড়ব সেটা হচ্ছে বাংলাদেশ পাটকল সংস্থা, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি BJMC। এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এই বিভাগটি বা এই প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে বা সরকার পরিচালনা করছে। তাহলে এর সম্প্রসারিত রূপটা হচ্ছে কি বাংলাদেশ ঝুট মিলস কর্পোরেশন। 3 নম্বর পয়েন্ট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি কি BPDB। এবং নিয়ন্ত্রণকারী অর্থাৎ সরকার এই যে বোর্ড এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি যে মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। এবং BPDB পুরো এলিভেশনটা হচ্ছে বাংলাদেশ পল্লী ডেভেলপমেন্ট বোর্ড। 4 নম্বর যে পয়েন্ট আমরা পড়ব সেটা হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, যাকে আমরা সংক্ষেপে বলি BRTC। এবং এটি নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম হচ্ছে সড়ক ও সেতু মন্ত্রণালয়। BRTC পুরো এলিভেশনটা হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। 5 নম্বর যে পয়েন্ট আমরা পড়ব সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, যাকে আমরা সংক্ষেপে বলি কি BR। এবং এর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম হচ্ছে রেল মন্ত্রণালয়। এবং এর সম্প্রসারিত রূপ হচ্ছে BR এর বাংলাদেশ রেলওয়ে। 6 নম্বর যে পয়েন্ট আমরা পড়ব সেটা হচ্ছে বাংলাদেশ পর্যটন সংস্থা। উচ্চ মাধ্যমিকে যারা রয়েছে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমরা বলতে চাই যে তোমাদের এই বাংলাদেশ পর্যটন সংস্থা এটা কিন্তু তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং এই পর্যটন সংস্থা যখন আমরা পরবর্তী ক্লাসে পড়ব তখন আমরা কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং আমরা আজকে শুধুমাত্র এর নামটাই জেনে রাখি যে এই যে বাংলাদেশ পর্যটন সংস্থা এটিও কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যবসায়। এটার নাম হচ্ছে কি, এটাকে সংক্ষেপে আমরা বলি BPC। এবং নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম হচ্ছে কি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। এবং BPC পুরো এলিভেশনটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। 7 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ টেলিগ্রাম ও টেলিফোন বোর্ড, যাকে আমরা সংক্ষেপে বলি BTTB। এবং এর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম হচ্ছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি। এই মন্ত্রণালয়ের অধীনে সরকার এই ধরনের প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম পরিচালনা করে থাকে। এর সম্প্রসারিত যে রূপটি সেটি হচ্ছে কি BTTB বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড। সর্বশেষ যে প্রতিষ্ঠানটির নাম আমরা পড়ব সেটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। এটি সরকার নিয়ন্ত্রণ করছে এবং এই সরকার যে মন্ত্রণালয়ের অধীনে এটি করছে সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীন। এবং এর লিবারেশনটা হচ্ছে কি BBA বাংলাদেশ ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে যা যা পড়লাম তা একটু রিভিউ করে নিই। আমরা প্রথম যে প্রশ্নটি পড়েছিলাম যে রাষ্ট্রীয় ব্যবসায় কি কাকে বলে, তোমাদের এই প্রশ্নটা ক খ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তারপরে যে আমরা প্রশ্নটি পড়েছিলাম সেটা ছিল কি রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, যে এটা কখনো কখনো তোমাদেরকে বলে দিতে পারে ওদিকে মানে এই ধরনের প্রশ্নটা গ নাম্বার প্রশ্নের জন্য অর্থাৎ প্রয়োগমূলক, যেটার জন্য 3 নাম্বার করে বরাদ্দ থাকে, সেখানে আসতে পারে যে উদ্দীপকে কোন ধরনের ব্যবসায় সংগঠনের কথা বলা হয়েছে। তাহলে বৈশিষ্ট্যটা আমরা এই প্রশ্নের জন্য প্রিপারেশন নেব। এরপরে আমরা যে প্রশ্নটি পড়েছি সেটা হচ্ছে কি রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য ও সুবিধা, গুরুত্ব, প্রয়োজনীয়তা কেন প্রয়োজন। এই প্রশ্নটা সাধারণত তোমাদের 4 নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি কি মনে করো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাষ্ট্রীয় ব্যবসা গুরুত্বপূর্ণ? যদি তাই হয় তাহলে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তাহলে ওই প্রশ্নটা আমরা 4 নাম্বার প্রশ্নের জন্য প্রিপারেশন নিব। তারপরে যে আমরা প্রশ্নটি পড়েছি রাষ্ট্রীয় ব্যবসায়ের শ্রেণী বিভাগ, এটা তোমরা পড়বা ক, খ, গ নাম্বার। যেমন সংবিধিবদ্ধ কোম্পানি কি বা বিধিবদ্ধ কোম্পানি কি, কাকে বলে বলতে কি বোঝায়, ক খ প্রশ্নের জন্য। বা এরকম কিছু উদ্দীপকে বলা থাকবে যে উদ্দীপকে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবসার কথা বলা হয়েছে, তখন তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে।
সর্বশেষ যে আমরা প্রশ্নটি পড়েছি যে কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন কারবার পরিচালিত সেরকম কয়েকটি প্রতিষ্ঠানের নাম, তাদেরকে সংক্ষেপে আমরা কি বলে থাকি, এটি কোন মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে, সরকার কিভাবে এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে সেটা পড়েছি, এবং এর পুরো ইলিব্রেশনটাও পড়েছি, অর্থাৎ প্রত্যেকটি সংক্ষিপ্ত রূপের যে সম্প্রসারিত রূপ সেটা কিন্তু আমরা পড়েছি। তাহলে ওটা এই প্রশ্নটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এমসিকিউর জন্য প্রশ্নের জন্য প্রিপারেশন নিতে পারো, এবং যারা ইন ফিউচারে বিসিএস দেবে বলে চিন্তা ভাবনা করছো তাদের জন্য এটা ভালো করে পড়ে রাখাটা আমি মনে করি ভালো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের আবার এই চ্যাপ্টার নিয়ে আমি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।